আশা করছি তোমরা দেশের যে যে প্রান্তেই আছো আলহামদুলিল্লাহ ভালো আছো। এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11.2 চ্যাপ্টারের যে পার্ট 1 এর এই অঙ্ক থাকছে, সেই অঙ্কের মধ্যে আমরা আজকে অবস্থান করছি। এই অঙ্কগুলো একটু যাদের জটিল লাগে, অর্থাৎ পাটিগণিত প্রকৃতির, অ্যারিথমেটিক। তো আসলে এটা পাটিগণিত যদিও দেখতে মনে হচ্ছে, তোমরা যদি মনোযোগ দিয়ে এটা করতে থাকো দেখবে যে তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, এতই সহজ একটি চ্যাপ্টার। কিন্তু অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে। তো যাদের ব্রেন একটু স্লো, ম্যাথে যাদের ভালো লাগে না, তাদের জন্য বলবো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা পেরে উঠবে। তো 10 নং প্রশ্নে বলছে 1 ঘন সেন্টিমিটার 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে একটা জিনিস মনে রাখবে তোমরা, যে যখন আমাদের ডেসিগ্রাম বলছে সেখান থেকে আমরা গ্রামে যাব। এই অঙ্কটি কেন গ্রামে যাব? গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ঘন সেন্টিমিটার আছে, তাহলে আমরা আগে লিখব আমরা জানি, হ্যাঁ আমরা জানি ডেসিগ্রাম বড় নাকি গ্রাম বড়। প্রশ্ন হলো ডেসিটা আসলে কোন দিকে, সেন্টি, মিলি, সেন্টি, ডেসি, তাহলে অবশ্যই গ্রামের থেকে ডেসিটা হচ্ছে অবশ্যই ছোট। তাহলে আমরা বলতে পারি যে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে দেখো, খেয়াল করে দেখো, তাহলে 7 ডেসিগ্রাম সমান, তাহলে সুতরাং 7 ডেসিগ্রাম সমান কি হবে? যেহেতু আমাদের গ্রামটা কিন্তু বড়, তাহলে আমরা অবশ্যই এটাকে 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে গ্রাম। আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। এখন কথা হলো যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা। তাহলে আমরা জানি, আবার কি বলতে পারি আমরা, আবার যেহেতু আমরা জানি একবার আগে দিয়েছি, তাহলে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। মনে রাখবা 1 গ্রাম। তাহলে যদি এটা 1 গ্রাম হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা। তাহলে সুতরাং কাঠের ওজন সম আয়তন, প্রশ্নটা দেখে লিখবা, হ্যাঁ, সম আয়তন পানির ওজনের শতকরা, পানির ওজনের শতকরা। শতকরা কথাটি যখন তোমরা লিখবা তখন মনে রাখবা যে আমরা অবশ্যই 100 দ্বারা কি করে দিব, গুণ করে দিব, আর উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 10, তাহলে কাটাকাটি করলে 10, তাহলে 7 10 কত, 70। তাহলে আমরা যদি সেটা 70 পেয়ে থাকি তাহলে এই জায়গাটায় আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিব, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে অঙ্ক বলছে ক খ গ ঘ। তো যখন আমাদের এই ধরনের অঙ্ক থাকবে অনেকের কাছেই একটু সহজ মনে হতে পারে, আবার অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে। কারণ একটাই, সেটা হচ্ছে 7 টাইপসের অঙ্ক, অর্থাৎ ক্লাস 7-এ তোমরা এই অঙ্কটি করেছো। তাহলে আমরা বলতে পারি ক এর অংশ অনুপাত খ এর অংশ। তাহলে ক এর অংশ অনুপাত খ এর অংশ, এরকম তোমরা অঙ্ক আগে করেছো। এখন কেন এটা লিখলাম দেখো, একটা মোট টাকা দেয়া আছে, এই টাকাটাকে সমান করে ভাগ করে দিতে ক এর অংশ অনুপাত খ এর অংশ। তাহলে আমরা সেটা কত পাচ্ছি, 2:3। তারপর খ এর অংশ আমি ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা যাদের কাছে একটু বড় মনে হবে তোমরা সেখান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে অনেকেরই অনেক মন্তব্য থাকে যে এটা কিভাবে আমরা এই পাশে সমান দিয়ে কাজটা করব। দেখো, খেয়াল রাখবে যে খ এর অংশ আর গ এর অংশ, দেখো তো দুইটা কমন কিনা, এই দিকটা একটু তাকায় দেখো যে এই দুটো কিন্তু কমন। তাহলে এমন একটা কাজ করতে হবে যে সংখ্যা এই জায়গাটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখো এই অংশটা দিয়ে যদি এটাকে একবার গুণ করে দেই, দেখো একটু অ্যারো চিহ্ন দিয়ে খেয়াল করে দেখো, তাহলে 1 দিয়ে 2 একে 2 আর 3 একে 3। এখন এই লাইনটা যখন লিখবা তখন এই অংশটার সাথে এই অংশটা গুণ করবা একবার, আর হচ্ছে এটা দেখো, তাহলে কি হচ্ছে 3 একে 3 আর 3 দুগুণা কত, 6। এখন কথা হলো যে আমার এই জায়গাটা কিন্তু 6 আনতেই হবে, তাহলে তুমি 6 করবা।
তাই 6 এখানে বসাবো আমরা। তাহলে দেখো এই অংশটা দিয়ে গুণ করলে হচ্ছে 3 দুগুণা 6, আর তাহলে বাকি হচ্ছে 2 দুগুণা 4। তাহলে এই ধরনের অঙ্ক করলে তোমরা এই ধরনের মিল রেখে কাজ করবে, তাহলে দেখবা তোমাদের এই দুইটা কমন মিলে একটা নিবা, এই দুইটা মিলে একটা নিবা। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং ক এর অংশ অনুপাত খ এর অংশ অনুপাত গ এর অংশ, চারটা অংশ অনুপাত ঘ এর অংশ, তাই না? তাহলে আমরা কি লিখতে পারতেছি? 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। সুতরাং অনুপাতগুলোর যোগফল, সুতরাং এখানে কি লিখবো? অনুপাত গুলোর যোগফল। তো অনুপাতগুলোর যখন যোগফল লিখব তাহলে কোন কোন অংশটা নিব? 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 4। তাহলে কত হচ্ছে? 5 11 15। তো সমষ্টিটা আমাদের অনুপাতের কত বের হলো? 15। এখন খেয়াল করতে হবে ক পাবে, তাহলে এখানে বলা হচ্ছে কে কত টাকা পাবে, তাহলে ক পাবে, শুধু এতটুকু এই ভাষা লিখলে হবে। ক পাবে, মোট টাকাটা আগে লিখবা, তাহলে 300 টাকা। এর থেকে ক এর অংশ কত? উপরে হচ্ছে 2 যাবে, আর টোটাল যে অংশটা নিচে যাবে। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু, এখানে কাটাকাটি করলে দেখো 15 দুগুণা 30, তাহলে 40 টাকা পাবে ক। তাহলে এভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাকি অংশটি করে নিবে। খ পাবে, গ পাবে, তার 3 যাবে, 6 যাবে, আর 4 যাবে। তাহলে এই পাশের লাস্টের যে অংশটি সেটা হবে তোমাদের অ্যান্সার। এরপরে 12 নম্বর অংশে বলছে প্রশ্নে 3 জন জেলে 690 অর্থাৎ 690টি মাছ ধরেছে। তো ভালো কথা, আমরা অনুপাতগুলো দেখতে পাচ্ছি। ক, তাহলে আমরা 3 জন জেলে মানে আমরা বলতে পারি প্রথম জেলে, তাহলে আমরা লিখতে পারি প্রথম জেলে। হ্যাঁ, প্রথম জেলে অংশ। তাহলে প্রথম জেলের অংশ কতটুকু আছে দেখো তো। হ্যাঁ, প্রথম জেলের অংশ আমরা বলতে পারি, অনুপাত দিয়ে সবার লিখি, তাহলে দ্বিতীয় জেলের অংশ, এখানে অংশ কথাটি তোমরা লিখে দিও, তাহলে ভাষাটা ভালো হবে। জেলের অংশ। হ্যাঁ, তারপর আর কি বাকি আছে? তৃতীয় জেলের অংশ। তৃতীয় জেলের, জেলে মানে কি? মাছ ধরা। তাহলে জেলেদের কাজ কি? মাছ ধরা। তাহলে আমরা বলতে পারি 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6। এই অংশটাকে ভগ্নাংশ রাখা যাবে না। এখন কথা হলো কেন রাখা যাবে না? ভগ্নাংশ থাকাকালীন কাজ করলে তুমি কোনো যোগ করলে এটা সমস্যায় পড়ে যাবে। তাহলে আমরা লিখবো, দেখো আগে এই হরগুলো লসাগু করে দিবা, 3, 5 and 6। তাহলে আমরা 3 দ্বারা 1, 5 and 2, তাহলে 5 দুগুণা 10, 3 10 30। এই যে লসাগুটা বের হবে সেটা দিয়ে সবাইরে মাল্টিপ্লিকেশন করে দিবা, অর্থাৎ কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে দেখো আমরা গুণ করে দিলাম, দেওয়ার পরে এটাকে কাটাকাটি করলে 10 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, আর এখানে 5 পাচ্ছি। তাহলে রেজাল্ট আসলো 10 দুগুণা 20, 4 6 24, আর হচ্ছে 5 5 25। তাহলে এখন অনুপাতগুলো দেখো, সরল অনুপাতে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো সুতরাং অনুপাতগুলোর যোগফল। তাহলে অনুপাতগুলোর যোগফল অথবা অনুপাতের যোগফল। হ্যাঁ, অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফলে আমরা কি পাচ্ছি? 20 প্লাস 24 প্লাস 25, রেজাল্ট আসতেছে 69। তাহলে প্রথম জেলে পাবে, তাহলে আমরা বলতে পারি প্রথম জেলে পাবে কয়টি মাছ পাবে? সেই পাবে অংশটা আমরা লিখে দিলাম, টোটাল হচ্ছে 690। এর মধ্যে থেকে প্রথম জেলের অংশ 20 উপরে, আর নিচে হচ্ছে 69। এটা কিন্তু আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি? 10। তাহলে আমরা বলতে পারি 200টি মাছ পাবে কে? 200টি পাবে প্রথম জেলে। তারপরে এভাবে দ্বিতীয় জেলে, তৃতীয় জেলে, এভাবে তোমরা লিখে অঙ্কটি সম্পন্ন করবে। তাহলে এখন আসি আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে দেখো, বলতেছে যে একটি ত্রিভুজের পরিসীমা দেয়া আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একই নিয়মে অঙ্কগুলো সব হচ্ছে, তাই না? ভয় পাওয়ার কিছুই নেই, তোমরা এটা খুব মজা করে শিখে মনে রাখবে।
একটি ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে কি দেখো তো, সমষ্টি কিনা। তাহলে আমরা বলতে পারি প্রথম বাহু, দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু। একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে? 3টি বাহু। তাহলে প্রথম বাহু অনুপাত প্রথম বাহু দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। অনেকে এখানে অন্য ভাষায় লিখতে পারো, সেটা হচ্ছে প্রথম বাহু অনুপাত দ্বিতীয় বাহু, এভাবেও লিখতে পারো। হ্যাঁ, এখানে তোমাকে কেউ মানা করবে না। তারপরে হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। লেখার পরে আমরা এই অনুপাতগুলো ঠিক বসিয়ে দেব, অর্থাৎ 3 অনুপাত 5 অনুপাত 7। তাহলে আমরা বলতে পারি, তাহলে সুতরাং প্রথম বাহুর, দেখো একই নিয়ম, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য যদি এখন আমরা বের করি, তাহলে বা প্রথম বাহুর অংশ দ্বিতীয় বাহুর অংশ, এখানে দৈর্ঘ্য না লিখে এটাও লেখা যায়। তাহলে আমরা সেইটা কি পাবো? মোট বাহু হচ্ছে কত? 45 এর 3/, এখানে অনুপাতগুলোর যোগফল মিস্টেক হয়েছে, অনুপাতগুলোর যোগফল। তাহলে অনুপাতগুলোর যখন যোগফল লিখবো আমরা, লেখার পরে আমরা রেজাল্ট পাবো কত? তাহলে 15। কত পেলাম? 15। তাহলে এই 15টা কোথায় দেবো? নিচে। তাহলে এখানে 3, তাহলে কত হলো? 9 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এখন আমি যদি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য লিখি তাহলে 5 হবে, 45 এর 5/15। একই নিয়মে সবগুলো লিখবে। তাহলে 13 নম্বর অঙ্কটিও হয়ে গেল। যদি তোমরা মন খারাপ করো তাহলে আমরা কি এভাবে লিখে দিতে পারি যে 45 এর উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 15। দেখো আসলে এটা ব্যাপার না, হ্যাঁ, একই। তাহলে 15 সেন্টিমিটার, এভাবে বাকি অংশটুকু তোমরা করতে পারবে। এখন কথা হচ্ছে, আমরা 14 নম্বর প্রশ্নটির মধ্যে যদি একটু খেয়াল করে দেখি, দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা প্রথমত দুইটি সংখ্যার যে অনুপাত আছে সেটা দেওয়া আছে লিখব। দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত, তাহলে দুইটি সংখ্যার যখন অনুপাতটা দেওয়া আছে, খেয়াল করে দেখো 5:7। তাহলে আমরা এদের গসাগু জানি দেওয়া আছে, সেটা আমরা লিখতে পারি। তাহলে এবং আরেকটা কি দেওয়া আছে? এদের গসাগু। তাহলে গসাগু কত দেওয়া আছে? 4। তাহলে আমরা লিখব প্রথম সারি। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি, প্রথম বা একটি সংখ্যা অপর সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটি আমরা লিখি, ধরো লিখবো হচ্ছে 5x। তাহলে সুতরাং বা ও দ্বিতীয় সংখ্যা কত হবে? 7x। তাহলে আমরা সুতরাং বলতে পারি এদের গসাগু, এদের যদি লসাগু থাকতো তাহলে এখানে লসাগু বের করব, গসাগু থাকলে গসাগু বের করব। তাহলে আমাদের কি আছে প্রশ্নে? গসাগু। তাহলে গসাগু কত হবে বলো তো? মিল মানটি x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রশ্ন মতে x = 4। তাহলে যে x এর মান যদি 4 হয় তাহলে সংখ্যা দুটি লসাগু কত? তাহলে সুতরাং লসাগু, তাহলে লসাগু যদি আমরা বের করি তাহলে লসাগু হবে, তাহলে লসাগু হচ্ছে 5 7 কত? 35, তার সাথে x, তাহলে 35 ইন্টু কত? 4। তাহলে 5 4 5 20 0, 3 4 12 আর 2 হচ্ছে 14। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো এবং এর সেই সাথে তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করে নিবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।